আমাদের মমতা বই পড়ে মমতার স্পন্দন কিন্তু আমি মাকে যে হারাবার মায়ের একটা কঠিন অসুখ করেছে, ডাক্তার বাবু বলেছে 7 দিনের মাকে যে বাঁচানো আমি তার জন্য দরকার আমার 50,000 টাকা। 50,000 টাকা আমাকে তুই 50,000 টাকা ধার আমি চাবো করে হোক তোকে আমি সেই টাকা ধার দিয়ে আমার কষ্ট আমি বুঝি বলি, তাই বলছি আমি আমার অ্যাকাউন্টে টাকা দেবো। আজ তুই পরের বাড়ির বউ, তাই মায়ের থাকলে আমার তো আছে রে দিদি, আমার আছে। আমার শেষ স্বপ্ন ওই বাস্তু ভিটে বাড়িটাকে আমি সবার আগে এটাকে কিনেছিল বলতো ভাই। ওরে ভাই আমি ওরে ভাই এই মেলা হচ্ছে এই তোর চাই বাবু আমি আস্তে করে দেব ভাই চুপ কর আগে ভালো হবে যা মাকে বলি দেখি জান তারপরে ভালো হবে হ্যাঁ সত্যি সেই টাকাটা ফেরত দিতে পারবে এ ধর হয়ে কোটি না না এটা হচ্ছে না ধর এদিকে আমার মায়ের চিকিৎসার এই মেটাতে প্রয়োজন হয়ে আমি নিজেকে তবুও কোনো মতে আমি তোকে তোর স্বামীর কাছে ছোট হতে দেব না রে দিদি, ছোট চুপচাপ শুনে কে বললে আমি ওদের ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখে তবেই সে আবার আমাদের মাঝে ফিরে আসতে দেরি হয়। খোকার মুখ থেকে শেষ বাবা ডাক শোনাটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে বাবা, অনেক আগেই শেষ হয়ে গেছে। দাদা কাঞ্চস্কার বড় না তুম সরান
প্রতিশোধের আগুন, আর সেই আগুনের জ্বালায় আপনারা ওই রায়গঞ্জ চূড়াটা শেষ কইরা দেয়। কি বলছো তুমি? কি কহো দাদা, ওই হানার অভ্যাসত আমার বড় কষ্ট হইতাছে। আমার সহজ সরল পোলাটা অন্যায় কি বোঝে না, পাপ করে কই জানে না। তবু ভগবান তোমার সহজ সরল পোলাটারে এমন কইরা কষ্ট দিতাছে। ওর কথা ভাবিয়ে ভাবিয়ে তো সরলা শুধু কাঁদতাছে আর বলতাছে তারা বাস্তব সেই খোকা ফিরে আসছে। হ্যাঁ ওরা ঘর যাচ্ছে নাকি, ওরা বসছে ওইদিকে। আমি ওদের কাউকে ছাড়বো না, যারা তোকে এমন নির্মম ভাবে মেরেছে তাদের তাদের আমি উপযুক্ত শাস্তি দেবো। তাদের ওই উচ্ছৃঙ্খল মেয়েটাকেও আমি করে দেবে ফোনটা তো তোদের ফোনটা মারের চোটে আমার মাথাটাই হয়তো পাগল হয়ে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে একদম কষ্ট হয়নি এমন করে কষ্ট হবে গো বাবা। এই দায়িত্বকে আমাকে নিজের হাতে মুক্তি দিয়ে আমার ধর কত দূর করে দিয়ে। কি বললি? এই মেয়েটা নিজেই তোকে মুক্তি দিয়েছে। হ্যাঁ গো বাবা, আমাদের কততে কালামি জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি নষ্ট হে ভগবান, তুমি আমার ধর ফুটিয়ে আমার মেয়েটাকে ক্ষতি দিও। আমি বাদ দিলাম, আমার ধর ক্ষতি দিয়ে মেয়েটাকে ক্ষতি করো, আমার ধর দিয়ে মেয়েটাকে ঠুকি করো, ঠুকি করো। দাদা, তুমি তোমার কথা শুনো দাদা, তুমি চিনি না দাদা, দাদা তুমি কথা শুনো। মানে এখন আমি কি বলতে পারো ভাই? বহু সমস্যায় জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেয়েছি। আমি কইছি কি দাদা, ওই হাঙ্গারামকে আপনি পাগলা গারদে পাঠায়া দেন, পরে সুস্থ হইয়া গেলে আবার ঘরে ফিরাইয়া আনবেন। পাগলা গারদে? না 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 না, আমাকে ভাবতে হবে, আমাকে গভীরভাবে ভাবতে হবে। আমার একমাত্র সন্তানকে যদি পাগলা গারদে পাঠাতেই হয় তাহলে অরূপ রায়কেও আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। ফোনটা এখানে ছেলেগুলো ইয়ে করে ওই দিয়ে ভাবতে নেই। ওহে মালিক স্যার, খেলারে তোর পাঠাবে নিশ্চয়ই পাঠাবে। ওই পাগল লাগারুতে পাঠাইতে আপনাকে আমার কাছে সময় লাগবে না। আমার সহজ হয়ে যাবে।
আমি কামের কাম গাই করি, মুখে কই না। যে গোপন উদ্দেশ্য লইয়া আমরা এখানে আসছে তা সফল হইল না। অনেক আগে শুরু হইয়া গেছে। আর তোমার দাদা পর্যন্ত ওই রায়মশাইয়ের সাথে হাতে হাত মেলাতে পারলে আমাকে কাম খতম। তোর মা যদি ফোন করে ফোনটা ধরি না, ফোন করেছে, ধরি না। তোর বাবার কত কষ্ট করে যা টাকা কিনে নিয়ে এলাম আজকে লালটা রেখে। নিশ্চয় আমার পথে বোঝাবে, আমিও তার পথে বোঝাচ্ছি। না না, এসব কথা আবার বলবো না, তুমি আবার রাগ করবে। আমার লাগে শরীরই নয়, একদম রাগ করবো না। তুমি আবার না বললে আমি তাহলে তোমার সত্যি বলে রাখবো। কাণ্ড তাই দেখুন আপু, তাই দেখুন। জানো সখী, যেটা দেখবার জন্য তুমি আমাকে তোমার ঘরে রেখেছিলে সেটা আজ আমি তোমার বাথরুমে দেখে ফেলেছি। ওকে লোকে কোনো লাভ নেই, তুই বরং আমার একটু দেখার সুযোগ করে দে মাইনি। চুপ কর সারা। হ্যাঁ, বলছিলাম নাকু, তুমি না কাল সন্ধ্যেবেলায় আমার গোয়াল ঘরে যেও। কেমন? কেন সখী? আরে, তুমি জানো না যে ঘরে আমার কত লোকের যাতায়াত? কেউ দেখলে আমার তো হবে বলো তো? কেন? তুমি কি তোমার ঝুমকে বিশ্বাস করো না? আমাকে সন্দেহ করো? না গো, আমার চাল চলনে সন্দেহ করে আছে। তাই তো আমি লম্বা লম্বা মালা পরেছি। আমার চাল চলনে সন্দেহ করে আছে। তাই তো আমি লম্বা লম্বা মালা পরেছি। না তোরা আর তোরা ছাড়া আমায় নজর বন্দি করেছে। না তোরা আর তোরা ছাড়া আমায় নজর বন্দি করেছে। না তোরা আর তোরা ছাড়া আমায় নজর বন্দি করে রাখছে। তাহলে কালকে গোয়াল ঘরে কি বাঁচা থাকে? গোয়াল ঘরে। সানি বেঈমান, এতদিন তোর পেছনে আমি ঘুরঘুর করলাম আর ভয় দাদুর ভাই পুরো ভাগ। কাল সন্ধ্যায় আমি গোয়াল ঘরে যাবো। চুপ কর সারা। সব লোক কি সব জায়গায় যে যেমন লোক তার জায়গাও ঠিক তেমন। ও ওই বুড়ো শালা আপন আর আমি শালা বড়। আমি তোকে কষ্ট বলে দিচ্ছি চুমড়ি, আমি বিড়াল হয়ে মাছ থেকে বসে থাকতে পারবো না। তোর মন পরিষ্কার নয়, আমি আর তোর সাথে পুরো কাজ করবো না। কাজ করবে না, কাজ না করলে খাবে কি? সারা ঝুমে তোলে ভিড়ে যাস বলে না, দুবেলা দুটো খেতে পাচ্ছিস, সারা পেট ভরে মাল খেতে পাচ্ছিস। আরে তোর মতো মাকে তো কাজ করে দু পয়সা রোজগার করার মতো ক্ষমতাও নেই। সারা আমি কি কাজ করবো না বলছি নাকি? আসলে কথা কি জানিস, তোর গায়ে হাত দিলে আমার গাটা না শিরশির করে ওঠে। কি বললি? শিরশির করে ওঠে? আমার আর কি বল বল, আগুনে হাত লাগালে ছাকা তো লাগবে। তোর শরীরটা তো একটা ইয়ে, মানে কতবার হাত দিয়েছি কতবারই আমার মনে ছাকা লেগেছে। তোর মনে আমি ফরম লাগাতে সারা
নয়, ওইটা শিকার তোরা টোপ সাজিয়েছিলাম। কি বলি শিকার ধরার টোপ? হ্যাঁ গুরু, এইভাবে আমরা মিথ্যা নাটক শুরু করি। আর সেই নাটক সত্যি ভাবে কোনো পাবলিক যখন ঝুমদিকে বাঁচাতে ছুটে এসে আমাদের ফাঁদা আটকে পড়ে আর কৌশলে আমরা তার পকেটটা ফাঁকা করে কেটে পড়ি। কি বললি? গুরু, আজ আমরা নিজেদের ফাঁদে নিজেরাই ফেসে গেলাম। ওরে বাবা রে, কোমরটা বলে গেছে গুরু। ওরে বাবা গো। এসব কথা কদিন ধরে চলছে চলবে? কেন কথা বলছে না কেন? আরে তুমি ওটা খাবার তো ভিক্ষা করো, জোগাড় করে যাও। কিন্তু আমার মতো একটা মেয়েকে কেউ শরীর আবার বাড়াবাড়ি ভিক্ষে চাইতে গেলে ওরা করোনা দৃষ্টিতে আমাদেরকে দেখাবে। একটু করোনা লোকের বদলে তারা আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইবে। ওরা কারা? বছর পর ওদেরকে আমি নিজের হাতে কম না, নিয়ে যাবো। তুই কয়েকটা বছর নষ্ট করেছিস। শোন, আমি একটা কথা তুমি বাড়ি গেছিলে? 2 নম্বরে খান্দায় বল। আর না বল। ওই করি আমি না তোর জন্য অনেক পয়সা রোজগার করেছি। কারণ তুই কি জানিস, আমার চোখের কাজল তোমারি নাম লেখা জানো কি? আমার চোখের কাজল তোমারি নাম লেখা জানো কি? তোমার ভালো সব কিছু তোমার চোখে তাই বলছি এবার তুই সব হবে পাঁচ। অধরে বাঁচা হবে না রে ছোটি। কেন রে বাচ্চা? আমি সে জেল থেকে পালিয়ে গেছি। পালিয়ে এসেছিস? হ্যাঁ। তবে তো পুলিশ আবার তোকে ধরতে আসবে। না, আপাতত কয়েকটা দিন ফের হয় নাই। হয়নি? না, পুলিশের খাতায় বাচ্চা এখন মৃত। তার মানে জেল ভেঙে পালানোর সময় লক্ষ্মীর আমায় তাড়া করে ছুটতে ছুটতে আমি একটা ইলিশের ওপর উঠি। ওই লক্ষ্মীর আমায় দেখে পুলিশ চালাতে থাকে। আর এই গোলাগুলির মাঝে আমি নদীর দিক থেকে ওই নদীতে ঝাঁপ দিই। তারপর নরসোনা দিয়ে যতটা সম্ভব দিয়ে ভেতরে এই লোকে বাঁচতে বাঁচতে একসাথে উঠে দেখি এক আগন্ত বেহুতে নদীর চলে পড়ে আছে। ঘুরতে পথে কোথায় একটা আইডিয়া গেলে হলো সঙ্গে সঙ্গে ওর প্রোডাক্টটা ফুলের প্রয়োগ করে নিয়ে আমার পাইতে প্রোডাক্ট ঠোকায় পড়িয়ে ওই নদীর চলে ভাসিয়ে দিলাম। তারপর পুলিশ তো দেরি ভাববে বাচ্চা নদীতে পড়ে মারা গেছে। কিন্তু পুলিশ যদি 9:44 10টা সেই জন্যই তো কয়েকটা দিন আমি এখানে বসে থাকি। যতদিন না পুলিশ এই বার্তা নামটা ফেলে যায় ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে থাকবো। ফাঁস করে দেব, সব গোপনে কথা আমি ফাঁস করে দেব। কি ভাব করবি তুই? কি ফাঁস করবি তুই? একদম সত্য। সত্য? হ্যাঁ, সত্য। এই সত্যকে খুন করে তোমরা মিথ্যা বহন করতে চাইছো। এই সত্যকে আমি টেনে বের করবো। কে? কে তুমি? এছি
একই অঙ্গে বহু, একদিকে রাম, অন্যদিকে রাবণ, একদিকে ভীম, অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হয় মহাসংগ্রাম, মনের সঙ্গে মনের সংগ্রাম, রূপের সঙ্গে আর এক লড়াই। সেই লড়াইয়ে কে জিতবে? রাম না রাবণ, ভীম না দুঃশাসন? না, আমি বাংলা নয়, আমি হলাম ফুটপাতের ফাটাতে একটা ঘোষণা করে দিচ্ছি, এই সময় একটা ফুটবল, সেই ফুটবল আছে দুর্নীতির ডাস্টবিন, ব্যভিচারের মহল আর মহা যে তোমার মতো তোমাকে এই সময় কিছু করে তারপর যে সেই সমাজ নামক ফুটপাতের প্রত্যেকটা রিপোর্ট তৈরি করে সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফাটা চেষ্ট আমি সবাই যে যেমন আমার আনন্দের আনন্দের আমার জীবনের সব অঙ্ক গর্বে তার স্মৃতি চিরন আমার মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। দেখো 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 তার দেয়া সেই এই সিঁদুরটা আমার স্মৃতিতে কেমন জল করে। এই আমাদের মেয়েদের স্মৃতিতে যে প্রথম সিঁদুরে রাখে দেয় সেই হয় তার স্বামী, সেই হয় তার ইহকালের পরকালের দেবতা, তবে না বৌদি? তাহলে সেও তো আমার না ঠাকুরজি। পরিবেশ আর পরিস্থিতির চাপে পড়ে অনেক সত্যকে আমাদের অস্বীকার করে নিতে হয়। তাই বলছি তোমার মতো একটা শিক্ষিত আর সুন্দরী মেয়ে কখনো একটা মূর্খ বাবা মাঝে পড়ে এইভাবে বলে সাজে না। তুমি কাঞ্চনকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। বৌদি তুমি কি পারবে তোমার ওই শীতের সিঁদুরটা বুঝে দিয়ে অন্য কারো হাতে তোমার এই শীতের সিঁদুর লাগাতে? আমি তোমায় কথা দিচ্ছি বলতে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার জীবনের সমস্ত পরবকে হারালে তোমাদের কথা অনুযায়ী ওই কাঞ্চনকেই আমি বিয়ে করব। আমি জানতাম এই কথাটা তুই একদিন ঠিকই বলবি। আমি আজই কাঞ্চনের বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়ের ডেটটা আমি ফাইনাল করি। আমি চাই নেক্সট মার্চ তোদের বিয়েটা অসম্ভব, এই বিয়ে হবে না। আমরা সবাই যখন রাজি আছি এই বিয়ে হবে, তোর কোনো কথা আমরা গ্রাহ্য করব না। কাঞ্চনের সঙ্গে দেবীর বিয়ে হবে। তোমরা সবাই জানিও, তুমিও দিকে যাও না দাদা। দেবীর জীবনে ঘটা সেই দুর্ঘটনাটি কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা দেবীকে স্বীকার করেছে। এই হতে পারে না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে দেবীর জীবনে এভাবে বিপর্যয় ঘটতে পারে না। কাঞ্চন দেবীকে ভালোবাসে, তাই আমার বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের কঠিন সিদ্ধান্ত মেনে নিয়ে তোকে বিয়ে করতে এগিয়ে আসবে। আমার বাবা মা বলেছিল যে দেবীর স্মৃতিতে সিঁদুর দেওয়া ছিল, তাই দেবী অন্যের উচ্ছিষ্টা সেই কলঙ্ক মেনে নেওয়ার জন্য আমার বাবা মা আপনাদের কাছ থেকে সামান্য কিছু যৌতুক চায়। কি যৌতুক চাই তোমার বাবা মা? 5 লক্ষ টাকা আর চাই একটা বিদেশি কাজ।
পায়ের কাছে পেয়ে যাবেন। কিন্তু কিন্তু আমার বোনকে তার কোনো আমাদের সিয়ার বাবা কবার উঠলো বলে তিনবার উঠলো না। তোমাকে আর কি যৌতুক দিতে হবে ভাই? ছি ছি ছি, ওর আর দুবার এই আছে। কথা বলছেন সৌরভ বাবু? দেবীকে আমি ভালোবাসি, মনির মনিকটায় দেবীকে আঁকড়ে ধরে রাখি। আমি দেবী ছাড়া কাউকে ভালোবাসতে পারি না। বিনা যৌতুকে দেবীকে বিয়ে করতে রাজি। কিন্তু আমার বাবা মায়ের আবদার তো আমি মেনে ফেলতে পারি না, যেহেতু ওই হাবা গোবা ছেলেটা দেবীকে নষ্ট করেছে। তাই কি বললে কাঞ্চন? নষ্ট করে দিয়েছে একটা বাস্তব মতির হাবা গোবা ছেলে দুপুরটা রক্ত আমার সেতুতে লাগিয়ে দেয়। তাতে যদি আমি নষ্ট হয়ে যাই, তাতে যদি আমি কলঙ্কিত হই, তাহলে তুমি এতদিন কি করেছো কাঞ্চন? আমার মন, আমার ভালোবাসা, আমার বিশ্বাস নিয়ে ছেলেমেয়েকে তুমি কি আমাকে সর্বশান্ত করে দাও রে? বলো ওভাবে কাঞ্চনের সাথে তোর তর্ক করা উচিত হয়নি। আমি বরং এই কাঞ্চনের বাবা মায়ের সাথে কথা বলে নেবো। তোরা নিশ্চিন্ত থাকতে বল, এ বিয়ে হবে। কিন্তু কাঞ্চনের বাবা আকাঙ্ক্ষিত যৌতুক কেমন? বিনয়ের মা আমি দেবো কেন? শুধু কেটে দিচ্ছে। সব পাগলামির জন্য দেবীর জীবন আজ এইভাবে বিপন্ন হয়েছে। চার দেওয়া কলঙ্ক ভাগার জন্য দেবীর বিয়ের যৌতুকের পরিমাণটা আজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই বিয়ের সমস্ত যৌতুকের টাকা আমি ওই রাস্কেলটার বাবা এ করুক করি না। ওই মাস্টারের কাছ থেকে আর করে না দিও। আদায় করে নেব। মনে রেখো। না না, এ কোনো মতেই সম্ভব নয়। তাছাড়া এত টাকা দেবার মতো কোনো সামর্থ্য যে ওদের নেই। সামর্থ্য নাই তাহলে জেল খাটবে। একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য তোমরা জানো কতখানি? ঠিক এই কথাটা আমি যদি তোমাকে বলি কাঞ্চন, আজ যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে সেটাও তো আমার জীবনে একটা কলঙ্ক। কিন্তু এরপর যে আমাকে বিয়ে করতে আসবে, তোমার দেওয়া এই কলঙ্কের মূল্য সেও দাবি করবে। তাহলে বলো, তোমার দেওয়া কলঙ্কের মূল্য কত হতে পারে? You shut up! তোমাদের অনেক কথা আমি শুনছি, আমার শেষ কথাটা তোমরা সবাই শুনে রাখো। যৌতুক যে এত দূরের কথা, ওই কাঞ্চন যদি আমাকে একবার বিনা যৌতুকে বিয়ে করতে চাই, তবু আমি ওকে বিয়ে করবো না। দেবী, তুই কি বলছিস দেবী? ঠিকই বলছি রে ছোট, ঠিকই বলছি। যে রাস্তাটা নিজের ভালোবাসা থেকে মিথ্যে কলঙ্ককে বড় করে দেখে, আর সে মিথ্যে কলঙ্ক জন্য মোটা টাকা যৌতুক চাই, আজ আমি মনে প্রাণে থেকে ঘৃণা করি, ঘৃণা। I hate you! I hate you, কাঞ্চন। I hate you! আজ আমি তোকে ঘৃণা করি। আমি ঘৃণা করি কাঞ্চন। I hate you! খোলা কেন এখন? চশমা এটা ওটা সব খুলে যাচ্ছে। ঘৃণা করি। দেবী, তুই যাস রে, তার কথা শোন দেবী, দেবী। এ ওইটাকে বর সেজেছে, সেটা এখানকার এই যে বর সেজে দাঁড়িয়েছে। এই যে আমিও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দেবীর শূন্য ছেলে, যে এই বছরে ঢুকেছে নাকি রাস্তায়? রক্তে রাঙা হয়ে পৃথিবী থেকে আউট হয়ে যাবে। শুনে যাও কাঞ্চন, তুমি শুনে যাও। আমার ঠাকুর যে তোমাকে ধরে রাখতে চেয়েছিল, তুমি তাকে ধরে রাখতে পারলে না কাঞ্চন, তুমি তাকে ধরে রাখতে পারলে না। আর বোধ হয় বেশি দিন আমরা বাকি ধরে রাখতে পারবো না। মা কেমন আছো মোহন? ভালো নেই রে দিদি। ডাক্তার বাবু বলেছে আজই অপারেশন করাতে হবে। আর সেই টাকাটার জন্য তোর কাছে আমি তুই একটু দাঁড়া ভাই, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি আমার মাকে ভালো করে দাও ঠাকুর, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি যে বড় একা হয়ে যাব।
কিন্তু মায়ের চিকিৎসার জন্য এত টাকা আমি 1 মাসের মধ্যে কোথায় পাবো? কেমন করে আমি পারবো? না, এইসব ভাবনার সময় আমার এখন নেই। মাকে বাঁচাতে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমার চাই 50,000 টাকা। এই নে ভাই, এই নে, এতে সব টাকা আছে। যা ভাই যা, এই টাকাটা নিয়ে তুই শিগগিরই এখান থেকে চলে যা ভাই, তুই শিগগিরই এখান থেকে চলে যা। যাচ্ছি রে দিদি, যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি। তবে এই শোন, মনে রাখিস 1 মাসের মধ্যে এই টাকাটা ফেরত দিতে না পারলে তোর দিদি ভীষণ বিপদে পড়ে যাবে ভাই, তোর দিদি ভীষণ বিপদে পড়ে যাবে। কিচ্ছু ভাবিস না রে দিদি, 1 মাসের মধ্যেই আমি এই যে কি ব্যাপার তোমাদের? আলমারিটা হাট করে খোলো আর ভেতর থেকে একটা 50,000 টাকার বান্ডিল উঠাও। সর্বনাশ! কি বলছেন? একই মোহন, তুমি কত হ্যাঁ? পেলে? এই তো কিছুক্ষণ আগে নামবো। ও অনেকক্ষণ এসেছে। এই যা ভাই যা, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা ভাই। এই যাচ্ছি রে দিদি, যাচ্ছি। এই দাঁড়াও। জামাই না টলে যাচ্ছে। আর তোমাদের হাত ভাব থেকে আমার তো বড় ডাউট হচ্ছে। তোমরা বোধহয় দুজনে কিছু গন্ডগোল পাঠিয়ে বসাছো। ওই দেখি একটা দেখি। জামাই বাবু, না না, ওর ব্যাগে কিছু নেই, ওর ব্যাগ দেখার কিছু নেই। এই তো সেই 50,000 টাকার বান্ডেল। এই রাস্তাল তোকে আমি পুলিশে দেবো। দোহাই ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার মায়ের অপারেশনের খরচের জন্য আমি টাকাটা তোমার আলমারি থেকে বার করে আমি ওকে দিয়েছি, ওর কোনো দোষ আমার টাকা চুরি করার পরে আমার বড় বড় কথা বল, কেন তুই আমার টাকা চুরি করেছিস? মশার বাবারা তো ড্রপ হয়েছে। আমার দিদি আপনার টাকা চুরি করেনি জামাই বাবু, আমি আপনার টাকা চুরি করেছি। আপনি আমাকে পুলিশে দিন। তোমাকে পুলিশে দিত নিহত। তুমি আমার স্ত্রীর ভাই, সেই জন্য তোমাকে আমাদের মতো আমি ক্ষমা করে দিলাম। কথাটা মনে রাখো, দ্বিতীয়বার যেন তোমার ছায়া এ বাড়িতে আমি না দেখে। কথাটা মনে রেখো, মনে রেখো, মনে রেখো। আমার সঙ্গে আজকে তুমি ব্যাপার জানি না, আমি ব্যাপারটা জানি না। তুই কি সত্যি এ বাড়িতে আসবি না মোহন? না রে দিদি না, যেদিন আমি তোর স্বামীর মুখোমুখি দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারবো, সেদিন আমি আমার এ বাড়িতে ফিরে আসবো রে দিদি। নহলে জানবি এই আশাটাই আমার শেষ আশা রে Ha ha ha!
রাত্রি গিলছো অনাদার হাতে ঘুরে বেড়াচ্ছো মানে ভবিষ্যতের ভাবনা কিছু ভেবেছো? ভবিষ্যতের ভাবনা কি করছো চলো না, আমার তো ভবিষ্যৎ বানানোর লেগেই তো তোমার তো সাথ আমার এখানে আসা। ভবিষ্যৎ না চাই এই তো সেদিন আমার বললে সাদা রঙের পাগলা গাছের ফাটানো চালের বাইরে কাকা ওই কাজের কাজটা কি হলো শুনি? সবাই এই জন্যই তোকে কয় মায়ের মানুষের দশা কাপড়ে সবাই কাঁচা হয়ে না, মানে তোমাকে মতো যে একটু লোভের হাইটা বাস্তবতা আছে সেটা আমি অনেক আগেই বুঝে গেছি। এই যে আমার ধারণা আমি সারা জাত খরচ তো তুমি হইলে কি স্বভাবে খরচ তুই নাকি কেউ নিজের ভাই আর ভাই করে সর্বনাশের চিন্তা মাথা ঘামায়? আরে বাবা ওদের সর্বনাশ না করে আমার প্রশ্নটা আসবে কেমন করে? তুমি যাও চালিয়ে যাও আরো বুদ্ধি করে যাও চালিয়ে যাও হয়তো আমার সমস্ত সম্পত্তি আমি হাতের মুঠোয় চাই না। আমরা দুজনে ঘর বাজাইতে বাজাইতে গাইব হরি বল হরি বল বলো হরি বল। পয়সা দেব পয়সা বাবা এই যে দেখছি গিরিগিরির বংশধর এত দ্রুত রূপ বদলায়, এই যে দেখছি বহুরূপে ব্যবহার ঘটায়। একদম তো এটা বাঙালি করণের জায়গা নয়। যাবো যাবো হে গিরিগিরি মশাই যাবো, তার আগে তুমি যতবার ঠিক করবে তার কতটা ঠিক আর কতটা বেঠিক আর হিসাবটা তো একবারে মিলবে না। যতই তোমরা সুন্দর হবে তোমাদের শয়তানের চেহারা লুকিয়ে রাখো না কেন মহাকালের আয়নায় একদিন তা ফুটে উঠবে। ওই চেয়ারটা আমি তোমাদেরকে সাবধান করে দিতে চাই। তুই আমাদেরকে সাবধান করবি রে। তোমাদের ভাবের ঘরে চোখ ঢুকে পড়েছে গিরিগিরি মশাই। হ্যাঁ, তোমাদের গোপন কক্ষে এক অদৃশ্য ছিদ্র দিয়ে সত্যের আলো ঢুকে পড়েছে। তাই তোমাদের গোপন সত্যকে এবার ফাঁস করে এই সা, তুই কে বটে? কি আমাদের গোপন সত্য? নিজের মুখে হাত রেখে একবার স্মরণ করে দেখো তো গিরিগিরি মশাই, স্বার্থের মোহে কোন সত্যকে তোমরা গোপন করে রেখেছ, সম্পদের লোভে কোন বিশ্বাসকে তোমরা খুন করেছ, তোমরা বেঈমান, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা খুনি। এবার তোরে খুন কইরা আমরা সত্যিকারের খুনি সাফ করে পাগলা। পারবে না বহুরূপী মশাই, তা তুমি কোনোদিনও পারবে না। তোমার কারণ তোমাদের গোপন কক্ষে মিথ্যা ফিত্যা যে ছিল সেটা আমি নড়িয়ে দিয়েছি। যে শয়তানের মুখে নালে তোমরা তোমাদের চেহারা লুকিয়ে রেখেছিলে আমি তা কেটে ছিঁড়ে দিয়েছি। আর তোমাদের নিস্তার নেই গিরিগিরি মশাই, তোমরা সাবধান, খুব সাবধান। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তিনবার আর দুবার উঠবে আর দুবার উঠবে তাহলে ওটা হলো একেবারে শেষ করে দিয়া। চশমাটা নিয়েছিস? এই কিছু না শোনো না, কিছু না ওই পাগলাটার সাথে কথা কইতে কইতে আমার মাথায় তো দুধ করে একটা সাপ হয়ে গেল। আবার চাপ। না এই বাড়ির সামনে যে একটা অস্তফা আরে ভাবছা সেখানে খেলায় রে, সেখানে কিছু না কিছু শিকার সে কইরাই সাথে তুমি শুধু তোমার দোকান কইরা যা আর আমি করি আমার দোকান। কিন্তু সাবধান, সরিষার মধ্যে যে ভূত হয়েছে এই কথাটি যেন কেউ
জানতে না পারে কেমন কেউ কোনো দিন জানতে পারবে না। আর যখন জানতে পারবে না, সবকিছু একেবারে শ্মশান হয়ে যাবে। কিছু না রে বাবা, কিচ্ছু না। আমি আমার নিজের কথা ভাবছিলাম যে আমার এই পঙ্গু স্বামীটার জন্য আমার সংসার করার স্বপ্নটা তো শ্মশান হয়ে গেল। সে পিসিমা কি আমার কথা বলতে নেই আমি তো বলতে চাই না, আমি বলতে চাই না, তোদের কষ্ট যে আমার সহ্য হয় না। একটা মানুষের খরচকে কম আজকালকার বাজারে রাখতে বাবা। আমি জেনে শুনে তোদের কাছে সেই কষ্টটা চাইছি। এই যে আমার কত কষ্ট, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি কাউকে বলে এই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নেওয়ার মালিক তোমাদের। আর আমার চোখে যদি জল না আসে তাহলে আমি কিসের তোর বড় ভাই তোর সঙ্গে আমার কিসের রক্তের সম্পর্ক? তুই শুধু আমার বোনই নো, আমার সন্তানের মতো। কি বলে আমরা তাই তোর সুখ দুঃখ সব কিছু দেখা আমার চোখ মিনমার বাবা আছে এই ভোর ভোর করে দেবো। সম্পত্তি অংশ আমি তোর নামে লিখে দিয়ে তোর ভবিষ্যৎ আমার আমার এই সম্পত্তি না ওটা এ নিয়ে কন্যাটা নিয়ে 10 টাকা দিয়ে পিসিমা কন্যাটা কোন দিক যাবো এই দিক যাই না দিয়ে যাবি না দেখিস হৃদয় এ কি বলছে এই দুটো চকোবার আমাদের চকোবার নিয়ে আসবি আমাদের চকোবার নিয়ে আমি কর্নাটক রে বাবা চকোবার নিয়ে দাদা আমার কাউকে ভালো চোখে দেখতে পারে না ওদের তেমনি দাদার মতো আগুন করে ওঠে প্রচন্ড আক্রোশে দাদা চিৎকার করে বলে মেলে ফেলবো একে বলে গোল্লা টিপে মেলে ফেলবো কাকে মারবি রে খোকা? ওই শয়তানি প্রীতি তাকে কেন পিসিমা আবার কি করেছে ও বলে কি না ও মেঘটা নাকি আমার বউ হয়ে গেছে সে কি আচ্ছা বাবা তোমরাই বলো না আমি তো খুব তোর মামা হাই দেখ ওই মেঘটা কি আমার কখনো বউ হতে পারে 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 ঠিকই বলেছিস বাবা, এ কথা ভাবা অন্যায়, মহাপাপ। বাবা কিন্তু স্বপ্ন দেখা তো পাপ নয় বাবা স্বপ্ন কি স্বপ্ন দেখিস তুই? ওই মেঘ সাহেবের স্বপ্ন সাহেবের স্বপ্ন মেঘ সাহেব বলে আমাকে আপনারা লজ্জা দেবেন না। আমি প্রকৃত বাংলার প্রথম পেয়ে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? তুমি তুমি একটা চলে যাও মিথ্যা নলে নলে তোমার অনেক বড় ক্ষতি হতে না স্বামী, প্রাচীন স্বামী গোপীনাথপুরে আছে রামধুনিটা না আমি ভেবেছিল যে আমি না কি ভাবছে ভাবছি যে আমার সাথে সিঁদুর করে দিয়েছি, ওই যে তোমার দাদা। কথা শোনো মা, খেয়ালে বসেই আজ তুমি যা করতে চলেছো সেটা হয়তো তোমার জীবনে একটা আমি চরম সে রামধুনিটা নেই শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় এই গিয়েছিল। কোনো অংশে আমার ছেলে তোমার যোগ্য। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আপনার ছেলেকে আমি আমার যোগ্য করে তুলবো। আপনি শুধু আমাকে স্বীকৃতি দিয়ে দেবো না। তুমি চলে যাও বলতে নলে নলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে বাবা বাবা বাবাই ওকে চলে যেতে পার না ওরা জানতে পারলে ওরা আমাকে বাবা মারবে আমি বলে দেবো আমি বলে জামাই বাবু যাত্রা দেখছে সম্বন্ধে আমার এক দৃষ্টিতে। শুরু হচ্ছে দয়া করে আপনি এদিকে চলে যাও না, আমার বৌমা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। কখন বর্ষে দেবো স্যার হ্যাঁ, কখন উঠবে স্টেজে মা দেখুন আমার একটা অযোগ্য ছেলেকে মেনে নিয়ে আমার এই মাটির কুটিরে শুকিয়েছে, তখন আমি তার কোনো অবর্জনা করবো না। সেটাই তো আমি আমি যথাযথ মর্যাদায় বরণ করে আমি আমার পুত্রবধূকে ঘরে তুলবো। বাবা তুমি কি বলছো আনন্দ করে হৃদয় আনন্দ কর, আজ প্রাণ খুলে আনন্দ কর। আজ যে আমাদের মহাযুগের দিন, ওই যে আমার খাতা ছেলে এমন লক্ষ্মী প্রতিমা ও স্যার বাবা বাবা এগুলো করে করে আমার অন্যটা ছেলের দশটা স্বীকৃতি সবার কাছে কতটা অন্য কয়টা? আমি জানি না, অন্য তবে আজ আমি আবার নতুন করে ওদের বিয়ে দেবো। ওরে তোরা কে আছিস?
তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? আর সরে যাও মন্দিরা, আজ আমি কিন্তু সব তোমাকে গুলি করে মারবো। এই, মাথা ঠান্ডা করো। ঠাকুর যে একটা ভুল করেছে বলে তুমি কেন একটা পাগল ভুল করতে যাচ্ছ? ভুল দাবি করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। কি বলছো তুমি? বলো বলো দেশে কার যুক্তিতে জানি আর বাড়ির সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দিল তোমার নাও স্বরূপে। এই তুমি কি করছো? ওদের গুলি ভরা আছে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। আমার জীবনে যা দুর্ঘটনা ঘটে গেছে আমার কাছে অতি সামান্য। বলো এখনো বলো এ দেবীকে ভুল বুঝিয়ে কাজ করেছে, তাহলে তোমাকেই হবে। ওদের আমার বন্ধু পাগে এমন বিরক্ত না হবে দেখালে দেবী খেলা পুতুল নয় যে তাকে যে যেমন খুশি না যাবে। তুমি এখান থেকে চলে যাও। তোমার দাদার মাথায় খুব চেপে গেছে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। বন্যা বৌদি ওরে রায় বংশের একটা বদ বোন বন্ধু বুঝে হুমড়ি দুমড়ি করে আমি যা তোমার একটা ভুয়া প্রচেষ্টা। আমি কাছে কি কতটুকু বুঝি স্বরূপ, ছোট থেকে দেবীকে ওই স্বচ্ছের মাঝে বড় হয়েছে, তার কতটুকু পাবে সে ওই বাড়িতে? আমাদের চালে বেশি কিছু পাবে দাদা। আমি রাতের বৈভবে দম বন্ধ হয়ে যাবে, সেখানে পাবে নির্মল মুক্তির নিঃশ্বাস, সেখানে ঐশ্বর্য পাবে একটা আমি সামাজিক স্বীকৃতির আশা, যেগুলো দেবী কাঞ্চনের কাছে কোনোদিনও পেত না, কোনোদিনও না। কিন্তু কিন্তু আমি কি পেলাম? পূর্ণ মাস্টারের কাছে পরাজয়ের জ্ঞানী। পরাজয় ভাবছো কেন? নিজের হৃদয় দিয়ে, মানবতা দিয়ে তাকে জয় করে নাও। আমি জয় করবো, আমি আমার শক্তি দিয়ে, আমি আমার বন্দুক দিয়ে। তাই পূর্ণ মাস্টারের কাছ থেকে আমি জোর করে দাবিতে ছিনিয়ে নিয়ে এসে আবার আমি কাঞ্চনের সাথে দিয়ে দেবো। অসম্ভব, এ হতে পারে না, আমি হতে দেবো না। তাহলে তোকে কিন্তু আমি ভাই বলে ক্ষমা করবো না সবাই। দাদা এ কি, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, তোমরাই বোধহয় আমাকে পাগল করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আমার স্ত্রী, তুই বোধহয় আমাকে সাপোর্ট করে, তা না করে পক্ষ নিয়ে আমাকে তুমি অপমান করছো। হ্যাঁ বলো, পক্ষ বিপক্ষ বিচার নয়, আমি চিরকাল ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলে এসেছি। আমি অযোধ্যায় বলবো। হ্যাঁ, তা তো তুমি বলবে। আজকাল আমি লক্ষ্য করছি আমি যা করছি, আমি যা বলছি সেটা সবই তোমার কাছে ভুল, আর ও যা করছে সেটা তোমার কাছে সব ঠিক। তাই তো আর এটা না বুঝার মতো বয়স বা তোমরা, আমি কিন্তু নই মন্দিরা। দাদা কি বলে তোমার কাছে, আমার কাছে তোমার যে ঠাকুরটার মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় মন্দিরা, তোমাদের স্নেহ মমতার অতিরিক্ত আধিক্যতা আজকাল আমার কাছে বড্ড বেড়ায় লাগছে। হ্যাঁ সে তো লাগবি। মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও তা শুধু গান্ধারী দেখা দাদা। কি বললি সরব? কথা শুনে রেখো দাদা, আমার প্রতি মোদীর স্নেহ মমতা তোমার কাছে আধিক্যতা হলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা। এই পবিত্রতা শুধু অন্তর থাকলে অন্তর দিয়ে অনুভব করা যায়। পাইনি বৌদি, বরং দাদা এই মানসিকতায় এই ভীষণ লজ্জা, বেশি লজ্জা, যে লজ্জাটুকু দাদার মধ্যে বিন্দুমাত্র নেই বলে তাই তোমার আমার সুন্দর সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে। কিন্তু তা তুমি কোনোদিনই পারবে না দাদা, কোনোদিনও না, কোনোদিনও না। শুধু শুধু ঠাকুরটার মনে এইভাবে আঘাত দিলে না না, হয়তো তুমি মোটেই ভালো করেনি। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি আমার একটা কথা শুনে যাও ভাই, একটা কথা শুনে যাও ঠাকুরপো। আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। এই ময়লাটা রে সোডা মাথা আবিয়া ওটাদের তুমি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী সাহেব দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য আমি ওকে জানাতে নিয়ে আসার জন্য এইখানে নিয়ে এসেছি সাহেব। কিন্তু কি ওর পরিচয়? পরিচয় আমার একটা নয় রায় মশাই, আমার দরকার পড়লে যখন তখন আমি আমার পরিচয় পাল্টাইয়া ফেলি।
আপাতত আমাকে পরিচয় হইল গিয়া আমি আপনাকে সত্তর ওই পূর্ণব্রত মাস্টারের বোনাই। কি বলতে চাও? ওই ক্যামেরার জন্য আপনাকে বহিনের বিয়ের ব্যাপারটা একটা লোক দেখানো ব্যাপার। আসল কথা হইল গিয়া ওই পূর্ণব্রত মাস্টারে আপনার বহিনের ভোগ কইরা বাইরে বিক্রি কইরা দেবার ফোন দিয়ে আপনার থেকে কেমন করে দিতে পারতে যাবে? কোন উপায় আমাকে যাবে? উপায় আমাকে পাশে একটা আছে না? কি উপায়? আপনারা যদি সহজ দেন আর কিছু সস্তা করেন তো আমি সবটা কইরা দিব। আপনি কি করবেন মশাই? আপনার তো সারা শরীরটা কাঁপছে। আপনি যদি শুধু খেলে খেলে যাচ্ছেন, আপনি কি করে এই করতে পারবেন? বলতে পারেন স্যার? তাই নাকি? শোনেন ভাইয়া, কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা বহিরূপ ছিল সেটারে কয় বিশ্বরূপ। তেমনি আমারও একটা বহিরূপ মানে বিশ্বরূপ আছে ভাইয়া, আর সেটা হইল গিয়া বর্ষে সেটা মনে হচ্ছে এবার বুঝলেন তো আমি সালা কি ঘুমান কি হইব আসলে ভিতরে সালা একটা পয়সা রাইতাছে এইরকম একজনকে খুঁজছিলাম। তোমার মতো বহুরূপীকে যখন আমি কাছে পেয়েছি, তাহলে সেই পূর্ণ মাস্টারকে আমি চিত্রপ্ত করতে পারবো। আমিও চাই সেই সঙ্গে দেবীর উত্থান। আমরা তিন মূর্তি অনেক লোককে সামনে রেখে এগিয়ে যাই ওই সাফল্যের সামনে। তুমি আনন্দ দিব এই ছোট্টবেলা থেকে আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। তার বিয়ে হলো লক্ষ্মী প্রতিমার মতো আর আমি আনন্দ করবো না। আসছে এই ভালো ছেলের মতো এই চুপচাপ করতে আমাকে বলবে না তো? আমার মিথ্যা বলে তোমাকে বলেছিল না, আমি বলতে পারবো না। ফোনটা নেই তাহলে কি বলে আমি তোমার মতো বলবো না। তুমি জানলে কিসব কি লাভ করবে? আমি বলবো না, আমি বলেই দাও বলবো। কি হলো? থামলে কেন? বলো, আবার বলো। না কেন? বৌদি
ভাগ্যের দোষে আজ তোমার জন্য যা ঘটে গেল তা আমাকে গালি করো না। আমি জানি আমার দাদা শিশু অনেক কিছু জানে না, তারপর জীবনে এসে বাড়ি করে না। তাই বলছি বৌদি, তুমি আমার দাদাকে তোমার মনের মতো করে করে দিও বৌদি, তোমার মনের মতো করে করে দিও। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দাদাকে আমার মনের মতো করে গড়ে নেবো, আর শিক্ষা দীক্ষা দিয়ে করে নেবো। তুমি নিশ্চয়ই বলবি তুই যে দিদিকে বৌদি তোমার মতো দিদি সর্বশক্তির মহিমা আমার এই ফুটো বাবু নতুন জীবনে ফিরে পাবে গো, নতুন জীবনে ফিরে পাবে, নতুন মঙ্গলা, মঙ্গলা তুমি বেরো না, আমার বলা ভয় করতে। মঙ্গলা ভয় করছে কেন বলো? কিসের ভয় তোমার? না মানে তুমি তো লাভ করো তাই বলি। না, আমি রাগ করবো না বলো। তাই বলতে না, কি বলছিল? তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি ভালোবাসতে জানি না গো, তাহলে কেমন করে আমি তোমাকে ভালোবাসবো? তাহলে ঠিক আছে। ভালোবাসা কখনো শেখানো যায় না গো, সেটা অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। ও, আজ আমাদের ফুলসজ্জা, নতুন জীবন শুরু করার দিন। আজ আমার সব তোমার দায়িত্ব, তোমার গায়ে সঁপে দিলাম। এসো গো দেবতা, এসো, তোমার এই দাসীর ভক্তির প্রণাম তুমি নাও স্বামী, এই ভক্তির প্রণাম তুমি নাও। ও, নতুনটা করলে নাম করতে হয় বুঝি। দাও, দাও, আমি তোমাকে একটা প্রণাম করবো। প্রণাম করতে নেই গো, আমাকে প্রণাম করতে নেই। আমার যে পাপ হবে। পাপ হবে? তাহলে তুমি তো আমাকে প্রণাম করলে এটা তোমার পাপ হবে না? এতে আমার পাপ হবে না, এতে আমার পুণ্য হবে। এসো, তুমি আমারও কাছে এসো, আমার এসো, চলো, চলো, তুমি কোথাও যাবে না, কোথাও না, কিছুতেই ছাড়বো না। ও, বউ শব্দটা মনে যদি তুমি বুঝতে না পারবে, তাহলে কেন তুমি আমার সিঁদুর থেকে সিঁদুরে রাখিয়ে দিয়েছিলে? বলো, তুমি না বলেছিলে তোমার বউ হবে দেবী প্রতিমার মতো সুন্দর, আমি তোমার মনের মতো হতে পারিনি বলে আমার প্রতি তোমার এত অবহেলা, তাই না? বলো না, আমার প্রতি তোমার এত অবহেলা, তাই না? তোমরা সবাই না, সবাই শুধু আমাকে বলবে, আর আমি এগুলো কাঁদবো না, কিন্তু তুই না, আজ আমি কাঁদবো না। না, আমি তোকে আর বকবো না, আমি কথা বলছি না, আর আমি তোমাকে বকবো না। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, রূপালি জ্যোৎস্নায় ভরে গেছে সারা আকাশ। আর ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমি কি বলবো জানো? এই তো কদিন আগে হয়েছিল, যেগুলো খুব অবস্থা খারাপ। হ্যাঁ, ওরে সাথী, ছোট ভাই না বলছে যে আসতে পারবো না। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার সাথী, আমার ভীষণ ভয় করছে, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়। কেউ জানতে পারবে না সব না। তুমি শুধু তোমার কামটা সাইডা দাও, বাকি কাম আমি সাইডা নেব। আমি বলছিলাম কি আজকে এই পুরুষের দিনে এই কাজটা না করলে চলতো না। বাজি তো মক্ষম সময় করবা, চারিদিকে সমস্ত প্ল্যান রেডি করা আছে। ঠিকঠাক সময় মতো কাজ করতে না পারলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, জলদি চল। এই তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমাকে অনেক কথা বলেছি, অনেক আঘাত দিয়েছি, জন্য তুমি আমাকে ক্ষমা করো, আর সব কথা তুমি ভুলে যেও। কোন থেকে নামিয়ে পাইছি আমি তোমার মাথায় হাতে ঢুকিয়ে দেবো, কেমন?
তুমি চলো আর তুমি ঘুমাবে আমি হাদা ওরে ও হাদা ওই রাখি কর বস 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 তো বলি বাবা উঠে যাবে ডাকতে বউ পিসিমা ডাকছে বোধহয় তুমি দাঁড়াও আমি পিসিমা তোমার পিসিমশাই অসুখটা আমার খুব বেড়েছে মা তাই আমি হাদাকে ডাকতে এসেছি ডাক্তার দেখার জন্য মা মাঝে মাঝে অতটা বেলাতে তুই চিত্ত বাড়ি না থাকে আমি এক করে ডাক্তার থেকে না না এত রাতে তুমি কোথায় ডাক্তার ডাকতে যাবে তুমি যেও না চিত্ত বাড়াবো আমি যাবো আর আচ্ছা আমি পারবো না কেমন না তুমি যেও না তুমি যেও না কি কত সত্যি সত্যি চলে গেল আরে যাও না মা যাও না একটু কি ফিরে আসবে শোনো বৌমা তুমি কত ঘুমিয়ে না হাদারা ঘুমিয়ে আসবে ঘুমিয়ে নিয়ে বলবি কি ঘুমিয়ে নিয়ে যায় পিসিমা আজকের রাত যে মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত এই রাতে প্রত্যেক স্বামী স্ত্রী রাতে আমার খেলা বিভোর হয়ে থাকে না না আমি ফিরে আসার প্রতীক্ষায় প্রহর করবো আর বলবো তোমার ভাগে আমার এ জীবনী ধন্য হলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগে আমার এ জীবনে ধন্য হলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগে আমার কত না ভাগে আমার কত না আসতেছে আমাকে শিকারটা একটু একটু করে আগায় আসতেছে ওহে মালিক সাহেব তোর শিকারটাকে শক্ত কইরা পান আমি এক্ষুনি ডাক্তার ডাকতে আসছি এক্ষুনি ডাক্তার নয় রে বাপ ওই সুন্দর চুরি মেরে দিলেন যা বাক্স আইবে এ মরে যাচ্ছে কি হাতে দিচ্ছে কিসের শব্দ? আমি জানি কিসের শব্দ? কিসের আওয়াজ? আমার বাক্স আছে দিলে হবে নাকি? ওইটা আমার মনের ভুল। বাবা! 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 আত্মনাথ! একটা চাপা অর্থ শুনে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম তোমাদের ঘরের দরজাটা হট করে খোলা। এই টাকাকে দিচ্ছিলে কেন বাবা? ডাক্তার ডাকতে গেছেন। এত রাত্রে ডাক্তার করতে গেছে কেন? কার কি হয়েছে? পিসিমা এসে বললো পিসিমশাই অসুখটা নাকি বেড়েছে তাই আপনার ছেলেকে ডাক্তার ডাকতে পাঠিয়েছে। অনেকের অসুখটা হয়েছে। কিন্তু ওদের ঘরের দরজা তো বন্ধ দিলাম। আরে সে তো আগে আমায় জানাতে পারতো। আজকে দিনে ছেলেটাকে বাইরে পাঠিয়ে হৃদয়কে বলতে পারতো। তাহলে আমাকে চলো না চলো না। কি হলো বাবা এত রাতে তোমরা এত চিৎকার করছো কেন এই মালিকের নাকি অসুখটা বেড়েছে। একটু আগে ওরা আমায় জানাতে পারতো। তা না করে ছেলেটাই আজকের দিনে বিশ্বমশাই অসুখ বেড়েছে এই কাছে করে তুমি আমাকে ডাকলে কেন বলো তো? পিসিমা সারাদিন কাটাকাটি করে সর্বনাশ আমার ঘুমটা ধরে ছিল। এই মালিক কেমন আছে রে সরনা? শুনলাম মালিকের অসুখটা নাকি বেড়েছে। কে বললো তোমার এই কথা দাদা? আচ্ছা তুমি গিয়ে দেখে এসো তো কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। তো পিসিমা পিসিমা কোনো মানুষ অসুখ থাকলে ডাক্তার দিয়ে ঘুমোতে পারে? আপনি তো এসে বলেন পিসমশাই অসুখটা বেড়েছে তাই তো আমার স্বামীকে ডাক্তার ডাক্তার পাঠালেন। আমি আমার এসব তোমায় কখনো বললাম বৌমা। আচ্ছা তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি বলো তো? পিসিমা আমি আমার
করছেন কেন পিসিমা? আজ আমাদের তোমার কোনো সাথে সাথে আমি জানি, তাহলে আমি কেন তোমায় শুধু শুধু ডাকতে যাবো বলো তো? দাদা, ও দাদা, এ বৌমা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। আমি তো কিছু বুঝতে পারছি না। বোকা তাহলে গেল কোথায়? আমার বড় ভয় করছিল না। আমার মনে হচ্ছে আপনার ছেলে কোনো বিপদে পড়েছে। না বাবি, তুমি এসব কথা তুমি বলো না। বাবা, আমার মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কিন্তু কোথায় খুঁজবি তাকে? বৌমার সরনার কথা শুনে আমি যে বড়ই বিব্রত হয়ে পড়ছি। দাদা। আমি ঠিক বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা অসত্য। এত রাত কি রে? আপনি আমার কেন সত্য অসত্যের গল্প করতেছেন দাদা? তুমি এসে গেছো। আমরা শুনে ঘুমটা ভাঙা গেল, দেখলাম ফুলসজ্জার ঘরে কি সব গন্ডগোল চলতেছে, তাই আমিও চলে আইলাম। তা আমাকে হাঙ্গারামতে দেখতেছি না কেন? দাদাকে পাওয়া যাচ্ছে না পিসমশাই। কেন? ওই বৌমা বলছে আমি কিন্তু তোমার অসুখের বাড়াবাড়ি বলে হাতারাকে বাড়িতে ডেকে নিয়ে গেছি। না 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 না, এমন ডামামিথ্যা কথাটা বৌমা কইতে পারে না। আরে বাবা, তেমন কিছু হলে তো অনেক তাড়াতাড়ি ডাকবো, হাঙ্গারামে ডাকুন কেন? এই হাঙ্গারাম তো রাতে পালা যায় না তো। আমি আপনাদের কেমন করে বোঝাই যে আমার স্বামীকে পিসিমা এখান থেকে ডেকে নিয়ে গেছে? আমার মনে হচ্ছে আপনার চক্রান্তগুলো আমার স্বামীকে বিপদে ফেলার চেষ্টা করছে। বাবা, আপনি যেমন একটা চক্রান্ত শুনেছেন, আমি ওকে বিশ্বাস আমার কিছু ভয় হচ্ছে। বলো না, আমার এই শীতের শীতলটা হয়ে আছে। বিপদের অন্ত আমিও করেছি, কিন্তু আমি কোন পথে কোথায় গিয়ে তাকে খুঁজবো বলতে পারো বৌমা? আসল সত্যটাই আর উঠবে না বাবা, আর উঠবে না যাও। কিন্তু আমি পাচ্ছি বাবা। না আমার মনে হয় তারপরে নিচে যাও। বৌদির সন্তানকে এবার থেকে সাদা গেঞ্জি পরে উঠবে, একবার কালো গেঞ্জি পরে একবার উঠবে। সাদা গেঞ্জি পরেছে। বাবা তোমাকে আমার স্বামী ঘর করে বললো বলে দাদাকে জানার কাজ বলে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছো। না, ঠাকুরপো, না, এই কথা তুমি বলো না। আরে বাবা, এই সংগ্রাম থেকে বেরিয়ে নে বাবা। তুমি তোমার কাজ দিলাম, কি কান্নাটা বাবা, হ্যাঁ না? দাদা সঞ্জু বলে বৌমা, আমাকে হাঙ্গারাম তো তোমাকে জোর কইরা বিয়ে কইরা আনে নাই, তুমি কইরা আইছো। চুপ করো। অভিযোগের সত্যতা যাচাই না করে কারোর প্রতি কারো এতটা নির্ভয় পাওয়া উচিত নয়। আগে আমাকে খোকাকে খুঁজে বের করতে হবে। এ বাবা, যেমন করে হোক আপনি আপনার ছেলেকে খুঁজে বের করুন, নইলে আমি যে নির্দোষ সেটা আমি এদের কাছে প্রমাণ দিতে পারবো না। আমি যে সবার কাছে অপরাধী হয়ে যাবো বাবা। আমি যে সবার কাছে অপরাধী হয়ে না যাবো। বাবা, সবাই তোমাকে অপরাধী ভাবলেও আমি কিন্তু তোমাকে অপরাধী ভাববো না। হৃদয় মানে ছলো না, আমার মনে হয় ওটা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে, আর সেই ষড়যন্ত্র জানি হোক না কেন তা আমি ভেঙে দেবই দেব। যেমন করে যেখান থেকে হোক ওটাকে আমাদের খুঁজে বের করতেই হবে। বাবা খুঁজে নিয়ে আসুন বাবা, যেমন করেই পারেন আমার স্বামীকে আপনি খুঁজে নিয়ে আসুন। আমি আপনার পায়ে ধরে বলছি, আমার স্বামীকে খুঁজে নিয়ে আসুন। আমার স্বামী এই যা খুঁজছি খুঁজছি, আমি এমন একটা মানুষকে খুঁজছি যার বাইরেটা হবে ইস্পাতের মতো কঠিন আর ভিতরটা ফুলের মতো বড়, যে অন্যায়ের মোকাবেলায় বাঘের মতো হিংস্র। কিন্তু কোথায় পাই আমি কেমন মানুষ? কোথায় কোথায়? পেয়েছি পেয়েছি। ওই অমর আমার কি দেখছিস? একটা শেয়াল। হ্যাঁ তুই আমাকে শিয়াল বলে? হ্যাঁ? তুমি শেয়াল নও? ও তুমি মানুষ। হ্যাঁ আমি মানুষ। আমার মানুষের মধ্যে একটা মাথা আছে আর সেই মাথায় মানুষের মধ্যে বুদ্ধি আছে। মানুষের মাথায় এখন বুদ্ধি বলে কিছু নেই তো। আছে শুধু দুর্বুদ্ধিতে ভাষা আর হবেই না কেন? মানুষের মধ্যে
আজকে যে আর মানুষ নেই, আছে শুধু জন্তু জানোয়ারের বাহার। মানুষের মধ্যে জন্তু জানোয়ার, এইসব কি বলছিস রে পাগলা? বুঝতে পারলে না? তাহলে বুঝিয়ে বলছি শোনো। জানোয়ারের আত্মা এসে মানুষের সমাজের মধ্যে ঢুকেছে। তাই তো মানুষের সমাজে আলাদা জন্তু জানোয়ারের ছড়াছড়ি। আর ওরাই ওদের পাশবিক প্রবৃত্তি দিয়ে এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। সেই জন্য তোদের সাক্ষর করার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি। সত্যিকারের মানুষ। ওরে বাপ রে, ওরে গেলাম রে। কি বিচিত্র কাণ্ড। এ কি রে বাবা, এটা আবার কে? দেখ তো পাগলা, এটা কোন জাতের শিয়াল? হ্যাঁ? এক শিয়াল না বাতি শিয়াল? না গো না, এটা শিয়াল নয়, শিয়াল নয়, ও একটা গাধা। ভুল করে বাঘিনীর গুহায় ঢুকে পড়েছিল, আর সেই জন্যই তো আজকে এই অবস্থা। হ্যাঁ? তুই বাঘিনীর গুহায় ঢুকেছিলে? তোর শালা বাঘিনীর গুহা কোথায়? আমি তো গুহার গুহায় ঢুকেছিলাম। ও কেন রে? আমার কোমরটা বোধহয় গেল। কি বিচিত্র কাণ্ড। আরে গুহার গুহায় ঢুকেছিল তো এই অবস্থা হলো কি করে? কি আর বলবো রে ভাই, চুপটি তো বেশ কাটিল করে সন্ধ্যাবেলায় ও আমাকে ওর গুহার ঘরে ডাকলো, আমিও গেলাম। তারপর ভাবলাম ঝুমড়িটা বোধহয় কোণেতে ঘাপটি মেরে বসে আছে। অমনি সামনে দিয়ে তাদের কাছে যাকে পেলাম তাকেই জড়িয়ে ধরলাম। হ্যাঁ, ঝুমড়িকে তুই জড়িয়ে ধরলি? তারপর আর কি বলবো রে ভাই, কি বিচিত্র কাণ্ড। যেই না জড়িয়ে ধরেছি অমনি শুরু হয়ে গেল ভুতুনি আর কেনানি। শুনতে তুলছে আর 10 হাত দূরে ফেলছে, আবার শুনতে তুলছে, আবার 10 হাত দূরে, আর গোর বোধহয় সব গুঁড়ো হয়ে গেল রে। আমি তো গাঁজা কুড়ি করবো, বড় জায়গা পাসবে ঝুমড়ি তোমাকে জল ছুড়ে ফেললো। ও মানে ঝুমড়ি ছিল নাকি? ও মানে তো ছিল একটা খ্যাপা ষাঁড়। আমার না করে কি হাল হচ্ছে, দেখি দেখি। ষাঁড়ের কুতুনি গায়ে এখন আবার আদর করতে এসেছে। কি বলো তো নাগর, আর তোমাকে তো আমি রাতে যেতে বললাম, আর তুমি কিনা সঙ্গে রাতে চলে গেলে, এই জন্য তো তোমার এই অবস্থা। তুমি আমাকে রাত্রে যেতে বলেছিলে? হ্যাঁ, রাতেই তো। তবে আর বল ভয় না, এবার তুমি আমার ঘরে এসো। হ্যাঁ, ঘরে? তবে আজ চাই তুই একদিনের মধ্যে শরীরটাকে পিট পাট করে নিজে পিট পাট হয়ে একবারে তোমার ঘরেই চলে আসবো। কি ব্যথা, কি বিচিত্র কাণ্ড রে বাবা। সারা বুড়োর আগে আমি তোর ঘরে যাবো, তোর উপর আমার হেভি লোক নাই। এই বলে সারা আমার মতো লোক। আরে না না, তোর উপর নয়, ওই মুরগির উপর। ওই পাগলাটা কিভাবে জানতে পেরেছে আমরা আগের জন্মে জন্তু জানোয়ার ছিলাম। এই যেমন আমি ছিলাম শিয়াল আর তুই ছিলিস মুরগি। মুরগি? হ্যাঁ, ওকে দেখি আমার চোখ জল জল করে ওঠে আর জিভে জল আসে। সেই লোকটাই এই জন্মে রয়ে গেছে মারি। কিন্তু আমি তো অন্য কথা জানি বললো। ঠিক কথা রে জমি। আগের জন্মে তুই যেমন ছিলিস শিয়াল, আমি তেমনি ছিলাম শিয়াল। কি বললি? আমার ভালোবাসার শিয়ালের জন্য আমি ভালোবাসার গান গাইতাম। আর একবার গান রে ঝুমরি। ফাগুন মাসি কাঁচা মাসি, গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসি কাঁচা মাসি, গুনগুনিয়ে ভ্রমর আসে। মেলাকে চাকর মাথা, মুসকুর কোকিল
ঝুমরে আমি তোকে কখন থেকে বলছি আমি তো কাল এক থেকে বলেছি, কতবার বলেছি জেল থেকে বেরোবার পর পুলিশ তোকে হন্যে হতে হচ্ছে। আর তো ছোটা রে ঝুমরে পুলিশের খাতায় বাচ্চা এখন মৃত। কি অবস্থা করছিস? তোর কথা আমি তো নিজেই বুঝতে পারছি না। তবে সব আমি বুঝে বলছি পুলিশের ভয়ে পরিস্থিতি লুকিয়ে থাকতে থাকতে আমি যেন হাঁপিয়ে হচ্ছিলাম, সব ঝামেলা একেবারে বন্ধ হয়ে আসছিল। তাই তো কাল রাত্রে নিশ্চয় বন্ধ করে আমি বেরিয়ে পড়লাম। তাই আমি মুক্তির আনন্দে আমি যেন হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। ওকে ফির মেরে দিল, তোকে মেরে দিল, এইটা আছে সেটা বসে দিল। ভাই কি একটা ঠিক হলো মনে হলো? শুনছে? আরে কোথায় ঘরে নতুন চলে ফিরে আছেন কেন? এই যে কোথায়? শুনছে? এই ধরি তো। মনে হচ্ছে বিয়ে রাতে ভদ্রতা করছে। বাহারে, কে এমন নিষ্ঠুর ভাবে একজনের স্মৃতি শিখে এরপর লাশ ওটা বাপরে লাগবে ভগবানের জন্য আমাকে দেখছে এই ভদ্র ছবিটা আমার মতো দেখতে আমার ফেসকার টাইটা খুলে দিলে এই ভদ্রকে চেহারা থাকে আমার চেহারা কোনো তফাৎ থাকবে না। আরে পদ্মা কি ভাবছে সারাদিন তো মুখে কথা বলল কাজে ওই লোকটার জায়গায় বক্সি দে যদি কিছু পাল্টা করে নিতে পারে তাহলে সঠিকভাবে তথ্য করে দেখতে হবে ওই লোকটার কি পরিচয়, কে চার চরিত্র। আমি বলে দেবো বাদশা, খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে যে ব্যাপারটা কিন্তু গড়ে উঠবে। কে তুমি? আমি তোমার ছায়া, সব সময় আমি তোমাকে অনুসরণ করি। আইনের খাতায় তুমি তো মৃত, তাই তো আইনি যুদ্ধে আজ তোমাকে আমার বড় প্রয়োজন। হ্যাঁ, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশা। যে ভদ্রলোক খুন হয়েছে তার সঙ্গে তোমার চেহারার অর্থ মিল আছে, তাই আমিও চাই তুমি ওই ভদ্রলোকের নকল সেজে অন্য জায়গায় যাও। কিন্তু ওনার সম্বন্ধে না কিছু জেনে আমি কেমন করে সেখানে যাব? আমি তোমাকে সব জানিয়ে দেবো ভদ্রলোক সম্বন্ধে, এবং আমার কথা মতো তুমি সেখানে সমস্ত কাজ করবে। কিন্তু আপনি কে? সেটা আমি জানতে পারি কে? আপনি উদ্দেশ্যেই আপনি সেখানে পাঠাতে চাইছেন? সেটা সময় তোমাকে সব বলে দেবে বাদশা। তবে খবরদার আমার ডিরেকশনের বাইরে যদি কোনো অসুন্দর আচরণ করো, আমার রিভলভারের গুলি তোমার বুকটা কিন্তু ছাজনা করে দেবে। কথাটা মনে রাখবে। এবার বলো বাদশা, তুমি রাজি? বলো, বলো তুমি রাজি? বলো তুমি রাজি? না না বলছে না আমাকে কোথাও যেতে হবে না। দেখ আরে মিনু বাবাকে দেখ ঠিক আছে না আঙুল কিনে দেখবি সেই লোককে খুন করেছে, আবার তোকে হয়তো খুন করার প্ল্যান আছে। আমাকে যদি তার খুন করার মতন থাকতো তাহলে সে সেই দিনই আমাকে আজকে মনে করবো আমার মনে হয় লোকটা আমাকে ওইখানে ঠিক করে কিছু ফায়দা করতে চায়। আরে তাহলে বাচ্চা ছেলে বাচ্চা তোরা ঠিক মতো যদি হিস্সা না হয় তাহলে হিস্সা খতম করে দেবো একেবারে। না কিছুতেই না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমার মাথা দিবি, তুই যদি ওখানে যাস তাহলে আমার মাথা দিবি। তোর কিছু হয়ে গেলি আমার কি হবে রে বাচ্চা? আমি কি নিয়ে থাকবো? যাস না বাচ্চা, তুই আমাকে ছেড়ে যাস না, যাস না। এই তোর বাচ্চা ফের আছে না ফের বলি তোর জন্য এত বড় না এই শেখ যদি খেয়াল হয়ে ভয়ের গর্তে লুকিয়ে থাকে তাহলে এই বস্তির মাঝে তোর বেঞ্চত হবে না। আচ্ছা আমি আমি তো তোর আমার ভবিষ্যৎ করার জন্য রোজগার ওইখান থেকে ফিরে এসে গ্রাম মানে কেউ নেই
আর কেউ না, দিদিরাও চলে এসছে। একটা সুন্দর দিদিরা দাঁড়িয়ে আছে, অন্তরা সব দাঁড়িয়ে রয়েছে। তারা একবারে যাবো একটু আর একটু মানে একটা ভালো কাজে যাচ্ছি, তুই আমাকে তুই আমাকে তুই সেরে কি শুনছিলি না? শুভ কাজে যখন যাচ্ছিস মিলন কাকার মা মরে গেছে। কিন্তু তুই যেন আমাকে ভুলে যাস না বাচ্চা, ভুলে যাস না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় তোমার সুখী এগিয়ে চলো আমায় কথা দেবো না। তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে এগিয়ে চলো তোমার কথা দেবো না। যাবার বেলায় কোনো বাধা দেবো না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় যাবার বেলায় যাবার বেলায় ঘরে বাইরে দুটো সমস্যা আমাকে একবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। মন্দিরের সঙ্গে অন্যের একটা গোপন সম্পর্ক অনেকদিন ধরে রাজ করছে, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ার জন্য হারিয়ে যাবে। আমি কোনো ডিসিশন নিতে পারছি না। প্রথমে প্রমাণের জন্য অপেক্ষা করছি নাই রায়মশাই। না প্রমাণ খুঁজতে গিয়ে দেখবেন কি সারা মৌমাছি সব মধু খায়া উইরা পালাইছে, আর আপনি কেবল সোমরা লইয়া পইরা আছে। আমার পার্সোনাল প্রবলেমের খবর আপনি কেমন করে জানলেন মানিক চাঁদ? কটা পাট আছে? রায়মশাই, আর কটা পাট আছে? কতগুলো অদৃশ্য অ্যান্টেনা আছে, কটা পাট আছে? সেগুলো বাইরে খবর খবর আপনার হইতে ক্যাশ কইরা লয়। এই যেমন ধরেন না, এই মুহূর্তে জবর খবর হইল গিয়া আপনার তো স্ত্রীর সাথে আপনার তো ভাইয়ের অবৈধ প্রেম। মানে কটা বাজছে রে? দাদা তুমি কি বলছো না তুমি নিজে জানো? হ্যাঁ, এই তো বাইরে আছে, কাটা ছেড়ে দাও। আপনার তো ভাই আপনার সংসারে ক্যান্সার আছে রায়মশাই। যত শীঘ্র সম্ভব ওই ক্যান্সার কাইটা বাদ দিয়া দেয়। ওই ক্যান্সার থেকে বোধ না দিলে আমার সংসার থেকে একবারে ক্ষত বিক্ষত করে দেবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে আমাদের দাম্পত্য জীবন। দেখো, আজ একটা ডিসিশন নিতে গেলে মানিক চাঁদ। তার আগে আমাকে কমিটমেন্টটা দিয়া দেন আমেরিকান হ্যাঁ, কাল রাতে ওই আপনার কটা বাজে? পাঁচ। আমি তো সামনে চাই। আরে আমি খুন ওর আছে ঘরে। হাতে কি ঘড়ি না ডান হাতে হাতের হাতে হাতের ঘড়িটা আছে এরকম এত শীঘ্র
করতে বললে ভালো তো এই মালিক সাহেবের কানে হাত দেয় আমাদের মধ্যে টাইম পাল্টায় না তো হ্যাঁ এবার আমার দেন টাইম পাল্টে যায় এই নাও তোমার আমার টাইম পাল্টায় না সবাই আছে টাইম এবার তুমি একটা বড় কাজের কাজ করেছো মানিকচা এবার আমি যদি ওইখান থেকে তুলে নিয়ে আসে হ্যাঁ আরে ঘাবড়াবেন না ঘাবড়াবেন না কে বড় আস্থা কইরা সাইপা ধরো ওর নামে ক্লেম কইরা দিচ্ছে রাডারে নিজের করে দিছি এটা কি বলতো ওটা জলের আর বইরে দিছি ওটা উপরটা আরে পাচার কইরা দিতে স্যার ওই দেখতে জল পড়েছে, জল পড়েছিল। আমার মনে হয় কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে এনে সেই সঙ্গে আমি জল পড়েছিল তো। আমি তোমাকে কথা দিচ্ছি কাঞ্চ এদিক ওইখান থেকে তুলে নিয়েছে আমি তোমার বাড়ি তুলে গেছি আমার পুত্রবধূ বাজারের বর্ণনা রায় মশাই যে আপনি যখন তখন যার তার হাতে থেকে তুলে নেবেন। ওকে তুমি এখানে কেন আইদা কাল রাত থেকে হঠাৎ আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার দৃঢ় বিশ্বাস আপনি ষড়যন্ত্র করে তাকে কোথাও সরিয়ে দিয়েছেন। আমার নাটক বাজি আবার বন্ধ করুন নাটকবাজি আমি নাটকবাজি না তোকে নিজের ছেলেকে গুম করে নাটক করতে আপনার লজ্জা করে না এ তুমি কি বলছো যুবক? আমি নিজের ছেলেকে গুম করে রেখেছি। হ্যাঁ, আসল সত্যটা এবার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে পূর্ণমাস্টার সত্য প্ল্যান করে আমি আমার সুন্দরী শিক্ষিতা বোনকে ভুল বুঝে আপনি আপনার হাওয়া বুবা ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আপনার পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করার জন্য ছি রায় মশাই ছি। এত নোংরা নিজ মনোবৃত্তি যে একটা মানুষের হতে পারে তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, যে আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার বাবা মেয়ে সম্পর্ক, তাকে নিয়ে প্রত্যেক মন্তব্য করতে আপনার বিবেকে একটুও পাচ্ছ না। আরে বিবেকী পশুর কাছে বিবেকের বিচার মনে হয় না পূর্ণমাস্টার পুলিশে দিচ্ছে পুলিশে তো আমিই তোমাদের নেব ভাবছি। আমি বেশ বুঝতে পারছি আমার সংসারটাকে তছনছ করার জন্য তোমরাই ষড়যন্ত্র করে আমার ছেলেকে কোথাও কিডন্যাপ করেছো। তাই তোমাদের নামে রিপোর্ট করতে আমি থানায় চললাম। আমি প্রায়কে চোখ রাঙে আজ পর্যন্ত তার সামনে থেকে অবস্থা যেতে পারেনি আর তুমিও পারবে না এখন ওকে ছেলের মতো দড়ি দিয়ে বাঁধো একটা দুর্বল অথর্ব বৃদ্ধকে দড়ি দিয়ে বাঁধবার কি দরকার? পর্যন্ত আপনি শক্ত হাত তুলি দোস্ত। এই ওগুলো তো কি এনেছিস সরো আমার এই থালিতে সাজানো আছে তোমার সেই শঙ্কর মাছের চাবুক। চাবুক আর আমার কাছে সাজানো আছে তোমার পুরানো ছেঁড়া একটা জুতো। এই জুতোর মালা পরিয়ে তোমার এই পরম শত্রুকে শঙ্কর মাঝে চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করলাম না। তুমি তুলে নাও ওই শঙ্কর মাছের চাবু আর আমি ছেঁড়া জুতোটা নিয়ে ওই পূর্ণমাস্টারের গলায় পরিয়ে দিই আমি বুঝি দাদা, তাই যাকে তুমি জুতোর মালা পরিয়ে অসম্মান করতে চেয়েছিলে ওই পিতৃতুল্য মানুষটাকে আমি ফুলের মালা পরিয়ে সসম্মানে বরণ করে দিলাম। এ তুমি কি করলে বাবা? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত বেশি বসে সেই সঙ্গে আমার একটা অনুরোধ অশ্রদ্ধার অন্য মনে না করে আমার হাতে এই সামান্য মিষ্টিটা খেয়ে আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদ করতে দিন। খাবো, নিশ্চয়ই খাবো। যে অসম্মানের হাত থেকে আজ তোমরা আমায় রক্ষা করবে তার জন্য সত্যায় আবেদে ভক্তিকে তোমাদের মনুষ্যত্বে
আবার পুলিশে আপনি আমার বাপের বাড়ি সাজাবেন না। আমি আপনার সন্তান ছিল, যদি পারে আমার এই দাদাটিকে ক্ষমা করে দেবে। আরে দুনিয়া কায়নার মাঝে যে হিরে থাকে আর আলোর মাঝে যে আলো থাকে তার এত বড় উদাহরণ আর হয় না। দাও মা দাও, অসত্যার অন্ন হিসাবে নয়, তোমার হাতের দেওয়া ওই খাবার আমি মা অন্নপূর্ণার অন্ন হিসাবে গ্রহণ করলাম। তারা শুধু পুণ্যই সঞ্চয় করে যেতে দেয় মশাই, তাই সহজে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাই এখনো বলছি, সময় আছে, তুমি সাবধান হও, নইলে অকালেই তোমার ধ্বংস অনিবার্য। বৌদি এবং সৌরভ বাবু আজ যেটা করলেন, ইচ্ছা করে আমাদেরকে অপমান করার জন্য করলেন। এর একটা বীজ আপনাকে করতে হবে স্যার, কারণ ভবিষ্যতে আপনাকে অনেক অসম্মানিত হতে হবে। এই কথাটা আমি বলে গেলাম স্যার, এই কথাটা আমি বলে গেলাম। এই বাঞ্ছাকে এইভাবে অপমান করার সাহস তোকে কে দিয়েছে? দ্বিতীয়বার আমার দিদির গায়ে হাত তোলার চেষ্টা করলে ওই হাত দুটো আমি তুলি মেরে উড়িয়ে দেবো। মোহন, তুই এসেছিস ভাই। হ্যাঁ রে দিদি, আমি তোকে বলেছিলাম না যেদিন এই তোর স্বামীর মুখোমুখি দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারবো সেদিন আমি আবার তোর এই বাড়িতে ফিরে আসবো রে দিদি, এই বাড়িতে ফিরে আসবো। অবাক করে দিদিটা রায়, যাকে একদিন চোর বলে অপরাধী সাজাতে চেয়েছিলেন, আজ তারই সামনে দাঁড়িয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে লজ্জা পাচ্ছে না। সেটা আপাতত থানায় গেলেই বুঝতে পারবে। আপাতত আপনাকে আমি বধূ নির্যাতনের অপরাধে অ্যারেস্ট করব। মোহন নয়, I am Inspector মোহন, and you are under arrest. দাঁড়ান ইন্সপেক্টর, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন ছাড়া আপনি তো কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আমি আমার স্বামীর বিরুদ্ধে কোনো তো কমপ্লেন করিনি। অভিমানের বসে তোর এই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে তুই নিজেকে দিল দিল করে শেষ করে ফেলিস না রে দিদি, দিল দিল করে শেষ করে ফেলিস। প্লিজ মোহন, তুই এখান থেকে যা। আমার শান্তির সংসারে যে আমার শান্তির বীজ ছড়াচ্ছে, তুই যা। বেশ, আমি চলি যাচ্ছি এমনি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, তোদের মতো মেয়েরা একটু সিঁদুরের সম্পর্কের লোভে এই সব অত্যাচারী স্বামীরা উচ্চারণ করে আজও এখনো মিনিমাম হয়ে যাবে আধ ঘন্টা। কটা বাজে রে? তোদেরই দুর্বলতার কারণে 11:10। আমরা সমাজ থেকে সাড়ে 11 থেকে 12টার মধ্যে শেষ হবে। 11:30 12টার মধ্যে শেষ হবে। বাবু এটা ধর। তুই আমায় ক্ষমা করিস ভাই, তোর দিদিকে তুই ক্ষমা করিস। আসল ব্যাপারটা তারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আসল ব্যাপার মানে আমার বউকে আমি শাসন করলে তোর বুকে এত ব্যথা লাগে কেন? আমার বউ আমাকে অগ্রাহ্য করে তোর কথাকে এত গ্রাহ্য করে কেন? তা না বুঝার মতো বোকা কিন্তু আপনি সরব। কি বলতে চাও তুমি?
শিক্ষা যখন আজকাল ওর কাছ থেকেই পাচ্ছ, তাই তো স্বামীকে একটা সাইনবোর্ড দাঁড় করিয়ে আড়ি আড়ালে নোংরামি করে ওর সঙ্গে তুমি গোপন খুদা মিটাচ্ছ। যাকে আমি মনের আসনে বসে পুজো করি, যার অন্তর থেকে মাতৃস্নেহ সদা নিয়ে আমি মাতৃহারার ব্যথা ভুলে থাকি, সেই মাতৃস্নেহ বৌদিকে নিয়ে তুমি আমার ও মানুষ নয় ভাই, ওর কথা তুমি কিছু মনে করো না। মন আজ আমার মরে গেছে বৌদি, মিথ্যে হয়ে গেছে আমার সমস্ত কল্পনা। তাই তো এই মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে আর এখানে আমি থাকবো না বৌদি, আমি চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাব। না ঠাকুরপো না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তোমার আমার সম্পর্ক, তোমার দাদা যাই বলুক, কিন্তু এই শর্ত জানেন তোমার আমার সম্পর্কটা কি। তাই বলছি, তোমাকে অনুরোধ করছি ভাই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেও না ভাই। তুমি কোথাও দিও না বৌদি, দাদার মনে যে সন্দেহের বিশাখা পোশাকা বিস্তার করেছে, তার থেকে আমরা কেউ রেহাই পাবো না। তাই ভয়ঙ্কর কিছু ঘটার আগেই আমি এখান থেকে চলে যাচ্ছি বৌদি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মা না বউ আব্বা সরাও তুমি যদি সত্যি আমার কথা বিশ্বাস করো, তাহলে তুমি নিশ্চিত তোমার দাদাকে ফিরে পাবে। তার আগে যে অত্যাচারটা পিসিমা আমার উপর করলো, সেই অত্যাচারটা ওর পিসিমার উপর করো। তাহলে আসল সত্যটা ঠিক বেরিয়ে আসবে। আমি তো অত্যাচার করি, আমরা যখন তো আমার ভাইকে পাচার করে দিচ্ছি। নতুন পায়ের নতুন গন্ধটাই এখনো যায় নাই, আর এখন কি না ও মা, লক্ষ্মী মা আমার, সত্যি কইরা কইরা দাও তো, সেদিন রাতে ঠিক কি কইরা ছিল, কেমন কইরা কার হাতে তুমি আমাকে হাজার রাখবে তুই লাগে আসছিলে, তোমার কোনো ভয় নাই বৌমা, তুমি আমাকে আমি আপনাদের কেমন করে বিশ্বাস করাই, আমি সম্পূর্ণ নির্দোষ। ওই পিসিমায়ের সেদিনে এই হারামজাদি আর একটা আমার নামে মিথ্যে কথা বলে জিভটা খায় না। কি ভেবেছেন আপনারা? গায়ে জোর সত্য একটা নির্দোষ মেয়ের উপর
বেশ কথা। কালটা সবাই কাছে আমরা চলে যাবো তখন এই হাত নাও, মুচড়ে ভেঙে ফেলার ক্ষমতা মোদি! তোমার ক্ষমতার ভোটাকরণের ওষুধ আমার কাছে আছে তোমার গায়ে হাত তোলার চাইতে আমার মহানগরকে পাচার করাটাই আমার কাছে বড় অপরাধ নয়। এই অপরাধ স্বীকার করানোর লাগে আমি প্রথম এই মাইয়া মানুষের গায়ে হাত তুলতে পারতে হবে। তুমি আমার বৌমার গায়ে হাত তুলো? আমি ওই হৃদয় বাবাজির সাহসে হৃদয় তোমাকে সাহস দিয়েছে বৌমাকে চাবুক মারতে? হ্যাঁ আমি সাহস দিয়েছি। কেন দেবো না? একটা জয়যাত্রা মানুষ কুলসুমটা ঘর থেকে উধাও হয়ে গেল, অথচ বৌদিরা কোনো উত্তর দিতে চাইছে না। দাদার কি হয়েছে, কোথায় আছে, বৌদিরা কোনো খবরই দিতে চাইছে না। এই প্রশ্নটা তো বৌমা আমাদের কাছেও করতে পারে হৃদয়। আমাদের ঘর থেকে, আমাদের এতগুলো মানুষের মাঝখান থেকে ওর স্বামী হারিয়ে গেল, এর জন্য দায়ী কি আমরা নয়? দাদা, তাহলে তুমি কি বলতে চাইছো? ওই হাতামের হরণের পিছনে আমরাই দায়ী। তোরাই যে কাজ করেছিস তারও যেন প্রমাণ নেই। যদি বৌমা যে অপরাধী তারও কিন্তু কোনো কিন্তু প্রমাণ নেই। সন্দেহ দিকটা যখন আমার দিকে, তখন আমাকে আপনি যা শাস্তি দেবেন আমি তত মেনে নেব। কিন্তু এই কষ্ট, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমি আর কেঁদো না বৌমা, কেঁদো না। সবাই তোমাকে দোষী সাব্যস্ত করলেও আমি জানি তুমি সম্পূর্ণ নিষ্ঠুর। আমি জানি একজন নারীর জীবনে সিঁদুরই হলো সবচেয়ে। কিন্তু আমার এই শীতের সিঁদুরটা, কোনো নারী কোনো কিছুর মূল্যে সেই সিঁদুরের অপমান করতে পারে না। আমার সাথে সিঁদুরটা অক্ষত আছে তো বাবা? ঈশ্বরে বিশ্বাস রাখ মা। আমার মন বলছে আমাদের খোকা ঠিক কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। একদিন না একদিন সে নিশ্চয়ই ফিরে আসবে। ফিরে আসবে? বাবু, ছোট বাবু, বৌদিমণি, আমাদের খোকা বাবু আসছে গো, আমাদের খোকা বাবু আসছে। আসছে দাদা। ফিরে আসছে? কোথায়? কোথায় তোমাদের কথা বাবু? কোথায় ফিরে আসছে? আমি ফোন করেছি। একে খোকা বাবু, এতদিন তুমি কোথায় ছিলে? বাবা তুমি এসেছো, কোথায় ছিলে বলো না? কোথায় ছিলে? এই যে দিচ্ছে এক লাইনে ফাইল করুন। কেঁদো না গো, এই তো আমি আমার একটু গেছি। দাদা তুমি এতদিন কোথায় ছিলে দাদা? আমাদের জন্য তোমার মন খারাপ করেনি? এটাই তাহলে ভাই। হ্যাঁ, করছিল তো। আমার চোখ খুব চটকা করছিল। তাই তো আমি চলে এলাম। তুই কোথায় গিয়েছিলি খোকা? তোর জন্য যে আমাদের রাতের ঘুম পর্যন্ত চলে গেছে। আমি হ্যাঁ বলো, সেদিকে রাতে পিসিমাই তোমাকে ডেকে নিয়ে গিয়েছিল না? পিসু মশাই অসুখের জন্য, ডাক্তার দেখার জন্য। প্রীতিমা, বলো দাদা বলো, সেদিন তোমাকে কি পিসিমা ডেকে নিয়ে গিয়েছিল? কই না তো। দাদা, এবার তোমাদের সন্দেহ মিটলো তো? এবার বলতো বাবা হাদা, এই বৌমাই লোকটাকে তোকে মারার জন্য সেই রাতে তুলে নিয়ে গিয়েছিল কিনা? এই তারা চত্বর, আমার বইয়ের নামে আরেকটা মিথ্যা কথা বললে তোকে আমি গলা টিপে মেরে পেয়েছি, একটু কমেনি। ওপরে আমি কি দেখছি? তুমি যে আদমকে মেরে ফেলেছো, তাহলে এটা কে? আমাকে মনে হয় সরাসরি হাঙ্গারামের ভূত। হ্যাঁ, চলো চলো পালাই, চলো এখান থেকে চলতে পালাই, চলো চলো। এবার একটু বিশ্রাম করে গেল খোকা। তোমার জন্য কদিন কেউ পেট ভরে খায়নি, আবার সবাই নিশ্চিন্ত করে খাবে। খোকাকে ফিরে পেয়ে আমাদের সব খিদে তৃষ্ণা মিটে গেছে। এই দ্বন্দ্ব হৃদয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? মিথ্যে সন্দেহে বসে বৌমার প্রতি যে দুর্ব্যবহার তুই করেছিস, তার জন্য বৌমার কাছে ক্ষমা চেয়ে নে। তুমি আমার ক্ষমা করো বৌদি। না জেনে বুঝে তোমাকে আমি অনেক কষ্ট না ঠাকুরপো না, এটা ক্ষমা চাইতে হবে না। এসো আমরা আমাদের হাসি খুশিতে আমার এই সংসারটাকে নতুন করে ভরিয়ে তুলি। আমরা সবাই মিলে বলি বাসো ভালো
রাখো ধরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি প্রেমের শ্বাস করে ভালো ধরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি প্রেমের শ্বাস করে আজ পর্যন্ত ফিরে এলো না। ফিরে আয় বাচ্চা, এই আমার কাছে ফিরে আয়। আচ্ছা কোনোদিনে তোর জীবনে ফিরে আসবে না রে মা। সে যে এক মহা সংগ্রামে লড়তে গেছে। আমার বাচ্চা লড়তে গেছে, কার সাথে লড়তে গেছে? অন্যায়ের সাথে, অবিচারের সাথে, ব্যভিচারের সাথে। পাগলা বাবা, হ্যাঁ, এই ভাড়াবেষ্ট সাদের ফুটপাথে আজ বড়ই বিপন্ন রে মা। আমার সাদের ফুটপাথ আজ দুর্নীতির আবর্জনায় পরিপূর্ণ। অনাচার আর ব্যভিচারের নোংরা আমার সাদের ফুটপাথকে করে তুলেছে কলঙ্কিত। তাই তো আমার সাদের ফুটপাথকে বাঁচাতে আজ থেকে ভারতের আস্থার প্রয়োজন নেব। না, আমার বাচ্চাকে আমি রেখে যেতে দেব না। বলো, কোথায় আছে আমার বাচ্চা? যেমন করে হোক তাকে আমি আমার জীবনে ফিরিয়ে আনবো। দাঁড়া রে মা দাঁড়া। সে নির্মম সত্যটা বারবার আমি তোর কাছে গোপন রাখতে চেয়েছিলাম। সেই কথাটা তুই গোপন রাখতে দিলি না রে মা। গোপন সত্য? কি সেই গোপন সত্য পাগল বাবা? তোর বাচ্চা তোকে ভুলে অনেক দূরে চলে গেছে রে মা। না! অনিবার্য কারণে তোকে মিথ্যা কথাটা বলতে বাধ্য হলাম। পাগল বাবা, হ্যাঁ রে মা, হ্যাঁ। তাই আমি তোকে বলছি, যদি পারিস তোর বাচ্চাকে তুই ভুলে যা রে মা। বাচ্চাকে তুই ভুলে যা। ভুলে যাব? আমার প্রিয়, আমার মহব্বতকে আমি এত সহজে ভুলে যাব? চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ফুল কি কখনো ভ্রমণকে ভুলতে পারে? তাহলে ভ্রমণ করে আমি আমার বাচ্চাকে ভুলে যাব কেমন করে? এই মদের বোতলে চোখ দিয়ে আমি আমার দেশটাকে বলে গেছি। ভালো মন্দ ভূত ভবিষ্যৎকে দূরে ছুঁড়ে ফেলে আমি জাহান্নামের পথে বাড়িয়ে দিয়ে কে কে তুমি? কে? তুমি সেই মেয়েটা যে মিথ্যে নাটক করে আমার সমস্ত টাকা ছিনিয়ে নিয়েছিলে। বাবু, আজ একবার সেই নাটকটা করতে পারবে। আর সেই নাটকের ছলে আমার টাকা পয়সা অর্থ সম্পদ নয় না রে। যদি আমার এই ক্ষুদ্র প্রাণটাকে তুমি ছিনিয়ে নিতে পারো, আমি যে বড় শান্তি পাবো বন্ধু। বন্ধু, পারবে বন্ধু? পরম এই শান্তিটুকু তুমি আমায় দিতে পারবে? বন্ধু কি কখনো বন্ধুর প্রাণ দিতে পারে? বন্ধু, জীবনের কাছে হেরে গিয়ে মরণের কাছে তুমি কেন এগিয়ে চলেছো বন্ধু? আমি তোমার ভালোবাসা কি তোমার কাছ থেকে হারিয়ে গেছে? কি বললে? তোমার প্রেমিকা তোমার সাথে কি বেইমানি করেছে? আমার ঠিক তোমার মতো আমার